আমরা গত ক্লাসে মার্কেট ইকুইলিব্রিয়াম এবং ওকে আচ্ছা আমরা তাহলে শুরু করি এখন আমরা তো মোটামুটি সবাই 5-7 জন এসে গেছি আর কি তো স্ক্রিন শেয়ারিং এ আমি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো আমরা শুরু করব ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড এটা থেকে তো আমাদের শুরু তাই না তোমরা একটু কথা বলো যে এটা থেকে শুরু না আমরা বলছিলাম না ইলাস্ট্রিসিটি শুরু না কিছু ক্লাস কিছু কি আলোচনা হয়েছে ইলাস্ট্রিসিটি থেকে না স্যার আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল এটা তো শুরু না আচ্ছা তো ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি সেটা আমরা আগে একটু জানি আর কি তাহলে সেটা হচ্ছে যে তোমরা যে ফিজিক্সের যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওটার সাথে এটার মিল আছে ওখানে তো ইলাস্টিসিটি অফ এ মেটাল অর এ an object এটা আমরা করি আলোচনা করি এবং সেখানে আমরা সেই ইলাস্টিসিটিটা বের করি কিভাবে যে একক ক্ষেত্রের উপরে একক বল প্রয়োগ করলে যে পরিমাণ সংকোচন বা প্রসারণ হয় সেটাকে আমরা বলি ইয়ংস কোএফিশিয়েন্টের মাধ্যমে এটা আমরা হিসাব করি তো ইয়ংস কোএফিশিয়েন্ট এখানে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি ওখানে হয়তো আচ্ছা আমি একটু তোমাদের একটু নিচ্ছি আর কি আমরা এখন আসি তাহলে আমরা ওই আমাদের স্ক্রিন শেয়ারিং এ আসি স্ক্রিন শেয়ারিং মনে হয় চলে গেছে মনে হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ আচ্ছা আচ্ছা এখন আমরা আসি এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি করব যে কনসেপ্টটা কি এটা from law of demand to elasticity of demand এখন law of demand এর সাথে এটার সম্পর্ক বা ডিমান্ডের সাথে এটা সম্পর্ক কি ইয়ংস কোএফিশিয়েন্টের দুইটা ফ্যাক্টর থাকে একটা হচ্ছে একটা বস্তু আর একটা ফোর্স এখন এই ইকোনমিক্স এর ক্ষেত্রে এই বস্তুটা হচ্ছে ডিমান্ড আর ফোর্সটা হচ্ছে প্রাইস বা ইনকাম বা যে কোনো ফ্যাক্টর যেটা ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে তো এখন আমরা এখানে যেটা মেজার করব সেটা হচ্ছে যে আগে আমরা দেখেছি কি যে ডিমান্ড প্রাইসের সাথে ডিমান্ড বৃদ্ধি পায় কমলে প্রাইস কমলে ডিমান্ড বৃদ্ধি পায় আর ডিমান্ড প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায় কিন্তু এই শুধু আমরা ডিরেকশন অফ চেঞ্জ জানি আর কি কিন্তু এক্সটেন্ট অফ চেঞ্জ এটা জানি না অর্থাৎ কি পরিমাণ বা কি রেটে চেঞ্জ হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা আমি পরে তোমাদের বলছি কিন্তু এই রেট অফ চেঞ্জটা আমার জানা দরকার কোএফিশিয়েন্ট বলে যে একক বলে করলে এই যে প্লাস্টিক এতটুকু হয় তারপরে তোমার আয়রন এতটুকু হয় তারপরে কপার এতটুকু হয় এরকম সে করে আমরা ডিমান্ড আসলে কতটুকু হয় বিকজ অফ প্রাইস চেঞ্জ তো প্রাইস তো মেইন ফ্যাক্টর প্রাইসের জন্য ডিমান্ড কতটুকু চেঞ্জ হয় বা কি হারে চেঞ্জ হয় সেটা হচ্ছে ইলাস্টিসিটি কিন্তু প্রাইসের সাথে আরো আবার কিছু ফ্যাক্টরস থাকে যেমন প্রাইস থাকে তারপরে মানুষের আয়ের সাথেও ডিমান্ডের চেঞ্জ হতে পারে যেমন তুমি মনে করো যে এই ইয়ংস কোএফিশিয়েন্ট তুমি ফোর্সের সাথে করতে পারো টেম্পারেচারের সাথেও করতে পারো তো ঠিকই এখনই ভাবি এখানে আমি ইনকামের সাথেও করতে পারি ইনকাম চেঞ্জ হওয়ার ফলে ডিমান্ড কতটুকু চেঞ্জ মনে করো যে মানুষের বাংলাদেশের মানুষের গড় ইনকাম এখন মনে করো যে $2,500 তো এই ইনকামে আমার ইলেকট্রিসিটি ডিমান্ড কতটুকু হচ্ছে আবার মনে করো যে ইনকাম যদি আরো বেড়ে যায় তখন কতটুকু হবে এইভাবে আমরা ইনকামের এগেইনস্টে এটা করতে পারি আচ্ছা তো এই ইনকামের সাপেক্ষে হতে পারে আবার আরেকটা হতে পারে যে
প্রাইসের সাপেক্ষে একটা প্রাইসের জন্য আরেকটা ডিমান্ড চেঞ্জ, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, এটাকে আমরা বলি ক্রস প্রাইস ইলাস্টিসিটি বলি। ঠিক আছে, তো সেটা কি? সেটা হচ্ছে মনে করো যে দুইটা কমোডিটি, সে ফর এক্সাম্পল স্যামসাং মোবাইল এবং আইফোন। আইফোনের প্রাইস যদি কমে যায় তাহলে স্যামসাং এর ডিমান্ডও কিন্তু কমে যাবে। আবার মনে করো কাছের উদাহরণ দেই যে কোকা কোলা এবং পেপসি। পেপসির কোকা কোলার প্রাইস যদি কমে যায় তাহলে কিন্তু পেপসির ডিমান্ডও কমে যাবে, কারণ সবাই কোকা কোলা খাবে। একইভাবে কোকা কোলার প্রাইস বেড়ে যায় তাহলে কিন্তু পেপসির ডিমান্ডও বেড়ে যাবে। তো একটার প্রাইস আর একটার ডিমান্ড, এটাকে আমরা বলি ক্রস প্রাইস। এই দুটা কিন্তু সাবস্টিটিউট গুডস। আবার কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে হতে পারে, যেমন মনে করো যে গাড়ি চালাচ্ছ, ফুয়েল এবং গাড়ি দুটাই দরকার, অর্থাৎ গাড়ির দাম যদি কমে যায় তখন লোক অনেক গাড়ি কিনবে এবং ফুয়েলের ডিমান্ডও বেড়ে যাবে। অর্থাৎ দাম কমতেছে গাড়ির কিন্তু ডিমান্ড বাড়তেছে ফুয়েলের। তো এরকম এগুলোকে আমরা বলি ক্রস প্রাইস ইলাস্টিসিটি। অর্থাৎ বেসিক্যালি আমরা তিনটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, থ্রি বেসিক টাইপস অফ ইলাস্টিসিটি। একটা হচ্ছে এই যে প্রাইস ইলাস্টিসিটি, আর একটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি, আর একটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। দিস থ্রি টাইপস অফ ইলাস্টিসিটি। এখন কথা হচ্ছে আমরা why should we study elasticity of demand? It has ample implications in the economy. কিভাবে? এই যে ইমপ্লিকেশনস গুলো কি, why should we study? বিজনেসে এটার একটা বিশাল তোমার ইম্পর্টেন্স রয়েছে। মনে করো যে আইফোন এবং আমি স্যামসাং এর যে উদাহরণটা দিলাম, সেখানে মনে করো আইফোন ঘোষণা দিল আমি 20% প্রাইস কমাবো। ওকে, খুব ভালো কথা। এখন আইফোন যদি প্রাইস 20% কমায়, তার মানে 80,000 টাকার মোবাইল এখন তোমার 60,000 টাকায় পাবা, ফর এক্সাম্পল। তো এই যদি হয় তাহলে দেখা যাচ্ছে আইফোনের ডিমান্ড অনেক কমে যাচ্ছে। আগে যারা স্যামসাং পছন্দ করতো বা কিনতে চাইতো তারা এখন কিন্তু অনেকেই স্যামসাং থেকে সুইচ করে আইফোনে আনবে। তাহলে কি হবে? স্যামসাং এর ডিমান্ড কিন্তু ফল করবে। এখন স্যামসাং মনে করো আগে ফর এক্সাম্পল পার মান্থ মনে করো 10 লাখ ইউনিট সে মার্কেটে, সে ফর এক্সাম্পল। এখন আইফোনের প্রাইস কমার ফলে ওর কিন্তু আরো 10 লাখ বিক্রি হবে না। কত হবে? মনে করো যে 8 লাখ বিক্রি হবে। তাহলে স্যামসাং কিন্তু এখন ওই কতটুকু ডিমান্ড ফল করবে সেটা কিন্তু তার ক্যালকুলেট করতে হবে। দ্রুত মাসে যে 10 লাখই মার্কেটে সাপ্লাই করে তাহলে কিন্তু ওই 2 লাখ কিন্তু পড়ে থাকবে মার্কেটে, আইডল ভাবে পড়ে থাকবে। ফলে তার ইনভেস্টমেন্ট হেলে করে কোনো রিটার্ন আসলো না, ফলে সে লুজার হবে। তাকে হিসাব করতে হবে আইফোন যেহেতু প্রাইস কমেছে আমার সাপ্লাই কমাতে হবে, ওই যে 2 লাখ ওইটা কমাতে হবে, নতুবা তার কিন্তু মার্কেট সারপ্লাস থাকবে, বিক্রি হবে না। আচ্ছা, 2 নম্বর উল্টো ভাবে যে দেখো যে হয়তো আইফোন বললো যে আমি প্রাইস 20% বাড়াই দেবো, তো দিল 80,000 টাকাটা 1 লাখ হয়ে গেল। 1 লাখ না, 20% বাড়লে হয়তো আর একটু কমে, অত বাড়বে না আর কি। করো যে 80,000 25% বা যাই হোক বাড়ালে বাড়ে, মনে করো যে 1 লাখ হয়ে গেল সে 80,000 টাকা। তখন কিন্তু যারা আইফোন কেনার অভিপ্রায় ছিল অনেকে সেটা ত্যাগ করবে। তো 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনবো, যা কিনবো, যা স্যামসাং কিনবো। তাহলে স্যামসাং এর আগে যে ডিমান্ড ছিল কত, আগে সাপ্লাই করতে কত 10 লাখ, এই 10 লাখ কিন্তু তখন বেড়ে যাবে। তখন মনে করো এটা হয়ে গেল 13 লাখ হয়ে যাবে ফর এক্সাম্পল। তখন স্যামসাং যদি এই তোমার আইফোনের প্রাইসের সাথে রেসপন্সিভ না হয় তাহলে কিন্তু মার্কেটে তার এই যে 3 লাখ অতিরিক্ত ডিমান্ড, এটা কিন্তু সে শর্টেজ দেখা দিবে। অনেকে যে মার্কেটে স্যামসাং কিনতে পারবে না, তার মানে কি কোম্পানি লুজার হবে। ওই মার্কেট ওই 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 কাস্টমার গুলো তখন স্যামসাং এর পরিবর্তে হয়তো হুয়াওই বা অন্য মডেল কিনতেছে। তার মানে কি স্যামসাং কিন্তু লুজার হলো, মার্কেট শেয়ার হারালো। সেই জন্য স্যামসাং এর উচিত হবে যে অন্যদের সাথে তার প্রাইস ইলাস্টিসিটিটা কি, ঠিক আছে, এবং সেভাবে রেসপন্ড করা। নতুবা সে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বা
একটা গ্লোবাল বিষয়, সে কিন্তু হিউজ লসের সম্মুখীন। এবারে প্রাইস ইলাস্টিসিটি এই জন্য তাদের জন্য কিন্তু খুবই দরকার। লাইকওয়াইজ অন্য ক্ষেত্রেও তোমার এরকম হবে। গ্রামীণ ফোন আর বাংলালিংক, এদের যে কল রেট বা কল রেশিও এখানেও কিন্তু এরকমই আছে। তো এই হলো একটা সাইড গেল। তারপরে আবার অন্য সাইডে আসে, মনে করো যে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গভর্নমেন্ট মনে করো যে এক্সপোর্ট ইম্পোর্ট করবে, মনে করো পেঁয়াজের দাম, পেঁয়াজ ইম্পোর্ট করবে গভর্নমেন্ট। এখন মনে করো যে এখন পেঁয়াজের দাম 100 টাকা হয়ে গেলে তো গভর্নমেন্ট সমস্যা, এখন তো ইন্টারনাল হিসেবে আরো তো বেড়ে যাবে, আমি ইম্পোর্ট করবো। এখন এই যে প্রাইস 100 টাকা যদি হয়, তাহলে এখন একটা নির্দিষ্ট ডিমান্ড আছে, সে যদি সে করে, কিন্তু গভর্নমেন্ট দেখা যাচ্ছে 50 টাকা করে বা ইম্পোর্ট করে 60 টাকা করে বিক্রি করবে। তো 100 টাকায় যে ডিমান্ড ছিল সেটা তো 60 টাকায় আসলে তো আরো বেড়ে যাবে। তাহলে গভর্নমেন্ট কিন্তু ওই 100 টাকার রেটের যে ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু ইম্পোর্ট করবে না, করবে তো 60 টাকার রেটে যে পরিমাণ ডিমান্ড সেটা। এখানে কিন্তু ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা বিশাল ব্যবহার আছে। এরকম প্র্যাকটিক্যালি আমাদের অনেক আছে। তাছাড়া আরো কিছু বিষয় আছে যেটা তোমরা এটা দেখবা, তোমরা বিভিন্ন সোর্স থেকে এটা আরো জানবা যে আসলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি। তোমরা যেহেতু মেটাল বা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন প্রোডাক্টের প্লান্টের সাথে জড়িত থাকবা, সেক্ষেত্রে এখানে এটা খুব রেলেভেন্ট একটা বিষয়। তারপরে আরো থাকতে পারে যে বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে বিভিন্ন মেটালের যে কম্পোজিশন বা সেটাও কি পরিমাণ কম বেশি করবা, সেক্ষেত্রেও এটা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা থাকবে আর কি। আচ্ছা, এখন আসতেছে আপনাদের একটা ইমপ্লিকেশন গেল। এখন এই যে 3 ধরনের ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা আসলে কিভাবে আমরা মেজার করি? আমরা ওই ইয়ংস কোএফিশিয়েন্ট যেভাবে মেজার করি যে একটা পার্সেন্টেজ বা ইউনিট চেঞ্জের মাধ্যমে, সেরকম এখানে দেখো যে এবার উদাহরণ আমরা এই ডেফিনেশনটা একটু ক্লিয়ারলি দেখি। এটা হচ্ছে কি যে দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এই যে লাল কালি দিয়ে লেখা, এই জিনিসটা একটু পড়ো তুমি, এইটা পড়ো, এই কোশ্চেন, এই প্যারাটা একটু পড়ো। 1 নম্বর কোশ্চেনটা পড়ো, আর 2 নম্বর কোশ্চেন পরে তুমি পড়ো। 1 নম্বর কোশ্চেন, ওকে, আমি 2 মিনিট সময় দিলাম। এই কথাটা কিন্তু পুরো ইলাস্টিসিটি অফ ডিমান্ড সম্পর্কে যা আমি বললাম সেটার একটা জিস্ট কিন্তু এখানে বলতেছে। তার মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অনেক কিছু অনেক ফ্যাক্টর এগেইনস্ট হতে পারে। তো জেনারেলি এটা আমরা প্রাইস কে বুঝাই যদি আনলেস ইট ইজ মেনশন। যদি আমরা সিম্পলি বলি যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইট রেফার্স টু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর যদি বলি ইনকাম ইলাস্টিসিটি, দেন ক্রস প্রাইস ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ওকে, এখন দেখো যে কিভাবে মেজারটা করা হয় এখানে। এটার উদাহরণ প্রাইস এগেইনস্ট প্রাইস ইলাস্টিসিটি, প্রাইসের এগেইনস্ট হবে, ইনকাম ইলাস্টিসিটি ইনকাম এগেইনস্ট হবে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি রিলেটেড প্রাইসের এগেইনস্ট হবে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে আমরা মেজার করব। মেজার করতে গেলে আমাদের তো ওই যে একটা রেশিও লাগবে, পার্সেন্টেজ রেশিও অথবা প্রপোর্শনেট রেশিও। সিম্পল, খুবই সিম্পল। এখানে প্রাইস ইলাস্টিসিটি দেখো, এখানে কি বলছে যে রেসপন্সিবনেস, it is the rate at which quantity bought changes as price changes, other thing remaining same। অন্য জিনিস সেম থেকে প্রাইস যে হারে বাড়ে তার কত পার্সেন্ট রেটে ডিমান্ড চেঞ্জ হয় সেটাই। তো এখানে দেখো যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি পার্সেন্টেজ অর প্রপোর্শনেট চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ অর প্রপোর্শনেট চেঞ্জ ইন প্রাইস। এইটা তো আমরা পার্সেন্টেজে হয়তো করতে পারি অথবা প্রপোর্শনেট করতে পারি। প্রপোর্শনেট করলে আমরা সুবিধা আমাদের, তখন আমরা এটা পার্সেন্টেজে সহজেই ট্রান্সফার করতে পারি। এখানে দেখো একটা উদাহরণ, একটা প্রপোর্শনেট or percentage change the amount demanded divided by, এটা ডিভাইডেড proportionate percentage change। আর proportionate কি, change in the amount demanded by original demand, change in the price by original price। এটা কি, এটা অর্থাৎ
এখানে আমি বলি যে এটা হচ্ছে মনে করো যে এভাবে আমরা দেখাতে পারি এখানে দেখো যে এখানে আসছে কে এখানে দেখো যে চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট ডিমান্ডেড বাই অরিজিনাল ডিমান্ড অর্থাৎ চেঞ্জ ইন দ্য ডিমান্ডটা কত এই যে চেঞ্জ ইন দ্য ডিমান্ড ডেল কিউ ডেল পি তো এখানে পি মনে করো অরিজিনাল প্রাইস তারপর চেঞ্জ হলো পি অন এবং পি এর এগেইনস্টে কোয়ান্টিটি ছিল কিউ ওয়ান আর চেঞ্জ হলো পি পি ওয়ান এখানে পি কিউ ওয়ান তাহলে চেঞ্জটা আসছিল কত ডেল পি পি মাইনাস পি ওয়ান চেঞ্জ ইন কোয়ান্টিটি ডেল কিউ কিউ মাইনাস কিউ ওয়ান ওকে তাহলে আমার এখানে এটা আসতেছে কি এখানে আমরা এখানে লিখতে পারি মনে করো এই যে চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট ডিমান্ডেড কিউ ওয়ান কিউ মাইনাস কিউ ওয়ান divided by original demand টা কি q divided by q divided by change in the price p minus p1 by এখানে original price p this implies del q by q divided by del p by p del q साइड से ये करे उल्टाई दिलाम del p into p by q this is the formula এটা হচ্ছে ফর্মুলা del q by del p p by q এখন আমি এখানে যদি প্রাইস প্র্যাকটিক্যালি নিউমেরিক্যালি বলি মনে করো এই মনে করো পেঁয়াজের আমি ইয়ে করব মনে করো যে প্রাইস যদি 100 টাকা কেজি হয় তাহলে ডিমান্ড হয় মনে করো যে 10,000 মেট্রিক টন সে ফর এক্সাম্পল আর প্রাইস যদি কমে 60 টাকা হয় তখন ডিমান্ড হবে কত তখন মনে করো যে ডিমান্ড হবে 15,000 অনিয়নের প্রাইস ইলাস্টিসিটি কত হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এই ফর্মুলা এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ অনিয়ন ইপি অনিয়ন সমান সমান কি হবে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ ডেল কিউ কত হচ্ছে 5,000 মেট্রিক টন 5,000 বাই প্রাইস কত 40 ইনটু পি কত প্রাথমিক প্রাইস 100 আর টি কত 10,000 তাহলে আমরা এখান থেকে গেল কি এটা চলে গেল এইটা দিলাম এই দুইটা গেল এই দুইটা গেল তাহলে আমার কত 5/4 সমান 1.25 বলে গেল এই হলো না এটা কিন্তু মাইনাস হবে একটু এটা কিন্তু মাইনাস 5p হচ্ছে তাই না মাইনাস কি হচ্ছে এটা তাহলে এখানেও মাইনাস হবে এখানেও মাইনাস হবে অর্থাৎ আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হলো -1.25 what does it mean it means যে প্রাইস যে হারে চেঞ্জ হবে পেঁয়াজের দাম তার 1.25 রেটে চেঞ্জ হবে অর্থাৎ প্রাইস যদি 10% বেড়ে যায় তাহলে প্রাইস এটা পেঁয়াজের ডিমান্ড কমবে 12.5% রেটে এটা কমে যাবে এই হলো বিষয় এবং নেগেটিভ কি জন্য যে প্রাইস নেগেটিভ হয় কারণ এই একটা বাড়লে আরেকটা কমে এই হচ্ছে এটার ব্যাখ্যা আচ্ছা এখন আমরা আসি
ক্লিয়ার? কোন কোশ্চেন আছে কারোর এখানে? কোশ্চেন নাই। ঠিক ইনকাম ইলাস্টিসিটি গুলো কিন্তু একই। ইনকাম ইলাস্টিসিটি বলতে কি এখানে এই কোয়ান্টিটিটা ঠিকই থাকবে, এই কোয়ান্টিটি কিন্তু ঠিকই থাকবে। এটা চেঞ্জ হবে কিসের প্রেক্ষিতে? এখানে প্রাইসের জায়গায় আমরা শুধু ইনকামটা লিখব, ইনকাম। এখানে পি এর জায়গায় মনে করো যে আই লিখলাম, এখানে পি এর জায়গায় আই ওয়ান লিখলাম। তাহলে এখানে মনে করো যে প্রাইস যদি 10,000 1 লাখ, 1 লাখ হলে ডিমান্ড মনে করে এইটা। আর যদি 60,000 হয় তখন কি হবে? তখন মনে করেন এই হবে, তখন ডিমান্ডটা কি, তখন এই ফর্মুলা অনুযায়ী আমরা বসাই দিলি আমার অঙ্ক হয়ে যাবে আর কি। তো দেখ, এই হলো ইনকামের প্রেক্ষিতে আমরা, এটা তো আমি পরে আসতেছি ইনকামের ক্ষেত্রে। এরপরে আমার সরি এই প্রাইস ইলাস্টিসিটি হলো। এখন ইনকাম ইলাস্টিসিটিটা কি? এইখানে নেগেটিভ সাইনের বিষয়টা বলা আছে, এটা তোমরা দেখে নিও। তোমার আচ্ছা, তোমাদের কি এর পরে ক্লাস আছে 11টা 12টায় 11টায়? কথা বলো। স্যার নাই স্যার, ক্লাস নাই স্যার। ও, তাহলে তো আমরা এ করতে পারি আর কি, আর একটু বেশি সময় ক্লাস নিতে পারি। আমি জি স্যার, না আছে সমস্যা নেই। দেখি, আমি আমার আরেকটা ক্লাস ছিল তো ওইটা আমি তাহলে একটু ডেফার করাতে হবে। আচ্ছা, এখন এবার দেখো যে ইনকাম ইলাস্টিসিটিটা কি? ওই যে এম দিয়ে ইনকাম দেখাইছে একই, প্রপোর্শনেট বা পার্সেন্টেজ চেঞ্জ, তারপরে ওকে। তো মেজারমেন্ট অফ ইনকাম ইলাস্টিসিটি ওই একই ভাবে আসতেছে। দেখো, ডেল কিউ বাই ডেল এম, এখানে আগে ছিল পি প্রাইসের, আর এখানে ছিল এম পি, এখানে এম হয়েছে। তো একই ব্যাপার। এখন এটা একটু পড়ে দেখো যে ইনকাম ইলাস্টিসিটি ওই যে এখানে মনে করো যে আমরা যদি ওই আগের মতোই বলি যে মনে করো যে ইনকাম এম যখন মনে করো যে 1 লাখ, সে ফর এক্সাম্পল, তখন মনে করো যে একটা জিনিসের ডিমান্ড কিউ ইজ ইকুয়াল টু 500। ইনকাম যখন বেড়ে যায়, মনে করি এমন মনে করো হলো কত, 1 লাখ কত লাখটা, তখন কিউ1 বেড়ে যাবে। এখানে মনে করো হলো তখন মনে করো 800 ইউনিট হইল। তাহলে এখন বের করো তো ইনকাম ইলাস্টিসিটি কত হবে? ডেল কিউ বাই ডেল এম ইন্টু এ বাই কিউ কত হবে বের করো। তারপরে এটা যেটা হয় সেটা বের করবা, করে এই জিনিসটা পড়বা কত। ঠিক আছে, আমি তোমাদের আসতেছি, আমি একটু ক্লাসটাই করে আসি। বলো কত আসতেছে? কত বলো? স্যার 300 by 30,000 into 10,000 by 13,000 হবে স্যার। এইসব কিউ দিচ্ছে। আচ্ছা, 300 আর ডেল এমটা কত? এখানে 30,000 না, 1 লাখ, আর এটা 1,30,000 না? জি স্যার, জি স্যার, জি স্যার। ইনিশিয়াল ইনকাম কত? 1 লাখ।
আচ্ছা কি হচ্ছে 500 স্যার কোয়ান্টিটি হচ্ছে কত হয় তাহলে কত হয় স্যার করে দিচ্ছি স্যার So 1/5 আছে 0.2 আছে so 0.2 আছে 0.2 0.2 তার মানে 0.2 ইলাস্টিসিটি অফ ডিমান্ড 0.2 আর কি ঠিক আছে 0.2 আসে জি স্যার কেন 2 আসে না 2 আসে না ও সরি কি 30,000 এর 2 না 2 আসে স্যার 2 আসে স্যার সরি স্যার 2 আসে 2 আসে না জি স্যার 2 আসে স্যার যেটা বেশি দিয়েছে 2 আসে 2 হ্যাঁ 2 তাহলে 2 মানে কি মানে এই যে ইনকাম তার মানে কি ইনকাম লেস 2 2 মানে কি যে যে হারে ইনকাম বাড়তেছে তার দ্বিগুণ হারে ডিমান্ড বাড়তেছে অর্থাৎ ইনকাম যদি 10% বাড়ে ইনকাম তাহলে ডিমান্ড বাড়তেছে কত 20% হারে এই তার মানে কি এইটা একের থেকে বেশি অর্থাৎ এই কমোডিটিটা মোটামুটি লাক্সারিয়াস কমোডিটি মনে করো ফুয়েলের ডিমান্ড ঠিক আছে আগে মনে করো সে 500 লিটার ব্যবহার করতো মাসে এখন সে 800 লিটার ব্যবহার করতেছে ফর এক্সাম্পল বা 500 ইউনিট ব্যবহার করতো এখন সে 800 ইউনিট ব্যবহার করতেছে তো এই হলো এখন এই 2 যেহেতু তার মানে কি এটা লাক্সারি কমোডিটি আর অর্থাৎ ফুয়েল তো লাক্সারিয়াস কমোডিটি হবে আর কি তো এই হলো ব্যাপার যে নরমাল গুডস হয় তাহলে ইনকামের সাথে এটা বাড়বে যদি তুমি মনে করো যদি এ হতো সল্ট তাহলে এই ইলাস্টিসিটি ইনকাম ইলাস্টিসিটি হতে পারে দেখা যাচ্ছে 0.3 বা এরকম মানে এক হচ্ছে কম ইনকাম যাই বাড়ুক না কেন মানে ডিমান্ড অর্থাৎ কমতেছে না বা বাড়তেছে না বা এডিবল অয়েল সেক্ষেত্রে কিন্তু এটা একের থেকে কম হতো আর কারণ এটা বেসিক নেসেসিটিজ এর ভিতরে পড়ে ওকে তো এই হলো বিষয় এরপরে আসতেছি যে ক্রস প্রাইস ইলাস্টিসিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটার সাথে আরেকটার প্রাইস কমবে বা বাড়বে একটার আর ডিমান্ড হবে আরেকটা ডিমান্ড বাড়বে কমবে এখানে দেখো EXY বলতে এক্স এর ইলাস্টিসিটি বিকজ অফ জেড এর প্রাইস তো এটা পার্সেন্টেজ or proportion or percentage change in the amount demanded for x commodity মনে করো x commodity হলো তোমার মনে করো যে এখানে মনে করো এটা হলো তোমার কি দেবা কোনটা দেবা এটা মনে করো সয়াবিন সয়া আর এটা মনে করো যে সানফ্লাওয়ার অয়েল আর সয়াবিন অয়েল তো এটার ডিমান্ড কি এখন এখানে ডিমান্ড মনে করো যে প্রাইস অফ সানফ্লাওয়ার ইকুয়াল টু মনে করো যে 100 টাকা লিটার আর এটার সময় ডিমান্ড ফর সয়া ও এটা সানফ্লাওয়ার সয়া হলো এটা এসএন আর এটা হচ্ছে এটা মনে করো আর একটা এটা SF সানফ্লাওয়ার অয়েলের এটার ডিমান্ড মনে করো তখন হয় 50 বা 500 মেট্রিক টন মনে করো 500 বা 5000 মেট্রিক টন দিয়ে দিলাম আর এটা প্রাইস যখন তোমার কমাতেও পারো বাড়াতেও পারো বাড়িয়ে দাও 120 যদি হয়
তখন এটার ডিমান্ড কিন্তু এই সানফ্লাওয়ারের ডিমান্ড কিন্তু আবার বেড়ে যাবে। কিউএস সানফ্লাওয়ারের ডিমান্ড তখন এটা যেহেতু প্রাইস বেড়ে গেল তাহলে এটা একটা বেড়ে যাবে, মনে করে হলো কত shows this 700 তাহলে এখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হবে এই অনুযায়ী বলো। ডেল এটাকে তুমি তাহলে ডেল কিউ এস এফ বাই ডেল পি সানফ্লাওয়ার এস এন divided by P S N sunflower by Q S F সমান কত আসছে? এটা একটু জটিল হয়ে গেল, এখানে তুমি x দাও, মনে করো একটা x, এটা হচ্ছে x কমোডিটি x আর এটা হচ্ছে y কমোডিটি, সেটা হতে পারে। তখন আমরা এটা সহজে আমরা লিখতে পারি, মনে করো ডেল কিউ এক্স বাই পি ওয়াই ইন্টু কিউ সরি এটা পি ওয়াই বাই ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই। তো সমান কত আসতেছে দেখো, কোয়ান্টিটি কত পাওয়া যাচ্ছে 2000 না 2000 ডিভাইডেড বাই পি কত চেঞ্জ আছে 20 ভাগ কত আসছে পিএস পিওয়াই কত 100 আর এটা ছিল 5000। তাহলে কত আসতেছে এই 3 গেল এই 3 গেল একটা গেল একটা গেল এই 2 তার মানে কি 10/5 এখানেও 2 আসতেছে, ঠিক আছে এখানে 2 আসতেছে। তাহলে এটা রিসার্চিটিভ 2, অর্থাৎ যে হারে এটার প্রাইস চেঞ্জ হয় তার দ্বিগুণ হারে এটা ডিমান্ড চেঞ্জ হয়। অথবা এখানে তুমি একটু কমাই দিতে, হয়তো মনে করো যে 650 দিতে আর কি, 665 6500 দিতে, তখন কিন্তু এটা দেখা যাচ্ছে একটু কমে আসতো আর কি, ঠিক আছে। তখন মনে করো যে 1.7 হইতো বা 1.5 হইতো আর কি। এই হলো বিষয়টা হচ্ছে এরকম। তো ঠিক আছে, আমার মনে হয় সব ক্লিয়ার হয়েছে তোমার। এখন এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে এই সাইনটা, এটার এই সাইনটা পজিটিভ না নেগেটিভ। এই সাইনটা এখানে কিন্তু পজিটিভ হয়েছে, কিন্তু পজিটিভ দেখো পজিটিভ তো নাকি না নেগেটিভ হয়েছে? নেগেটিভ হয়েছে, নেগেটিভ একটা দাম বাড়লে আর একটার ও না এটা পজিটিভ হবে, তো এটা পজিটিভ এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, অর্থাৎ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তার মানে এখানে পজিটিভ আছে। অর্থাৎ পজিটিভ হলে এটা সাবস্টিটিউট গুডস, এই যে এটা সাবস্টিটিউট, সয়াবিন এবং সানফ্লাওয়ার সাবস্টিটিউট গুডস। পেপসি কোকা-কোলা এটা সাবস্টিটিউট, তারপরে স্যামসাং, তারপরে নোকিয়া এটাও সাবস্টিটিউট। এইভাবে আমরা এটা করে থাকি। আচ্ছা, এখন আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটা কিভাবে করব? অর্থাৎ যদি আমার এই ইকুয়েশন দেয়া, আচ্ছা এরপর আমরা অন্য কিছু দেখি, তারপর আমরা ওই ম্যাথমেটিক্যালস যাব। রেঞ্জ অফ ভ্যালুজ অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমাদের 2 হয়েছে, 1.5 হয়েছে, একের নিচেও হতে পারে। এই জন্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ ইলাস্টিসিটি আমরা বলি যে 0 to ইনফিনিটি হতে পারে। অর্থাৎ ওই যে ইয়ংস কোএফিসিয়েন্টের মতো আর কি, ওটা সাধারণত 0 to ইনফিনিটি হতে পারে, কিন্তু 0 বা ইনফিনিটি হওয়াটা কিন্তু অ্যাবসার্ড টাইপের একটা জিনিস, এটা খুব এক্সট্রিম কেসেস। এটা সাধারণত 1 এর আশেপাশে হয়ে থাকে, 1 এর চেয়ে কম বা 0 হয় না সাধারণত। অর্থাৎ 0 হওয়া মানে কি, যে প্রাইস হোয়াট এভার মে বি দ্য প্রাইস, ডিমান্ড ডাজ চেঞ্জ, এটা।
আর এটা কি যে ইনফিনিটি মানে কি একটু চেঞ্জ হলে মানে বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম হয় না। তো যাই হোক, আমরা এটা ওই ইলাস্টিসিটি গুলোকে কিভাবে বলি, এই এককের সাথে তুলনা করে আমরা ইলাস্টিসিটি গুলোকে বলি। যখন এককের সমান হয় তখন এটাকে আমরা বলি ইউনিট ইলাস্টিসিটি, where quantity demanded changes but the same percentage as price, ignoring the negative signs it will have the value of 1। এই যে এটাকে আমরা প্রথমে বলতেছি কি যে এটাকে বলতেছি, এটাকে প্রথমে না এক কেস 1, এটা তো তাহলে আমার সুবিধা হবে বুঝতে, ইউনিট ইলাস্টিসিটি বা ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড এটাকে বলি। আচ্ছা, এখন যদি এককের চেয়ে বেশি হয় তখন কি হয়, এটা ইকুয়াল টু 1, আর এটা যদি একের চেয়ে বেশি হয় বিগার দেন 1, ও বিগার দেন 1, এই ইডি বিগার দেন 1, ইডি ইকুয়াল টু 1। তো বিগার দেন 1 হয় আমরা সেটাকে আমরা ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ where quantity demanded changes by greater percentage than price, অর্থাৎ প্রাইস যদি 10% বাড়ে ডিমান্ড বাড়বে মোর দ্যান 10%। আর ইনইলাস্টিক ডিমান্ডটা কি, এই যে এটা হচ্ছে ইডি লেস দ্যান 1, অর্থাৎ ডিমান্ড প্রাইস যে হারে চেঞ্জ হবে ডিমান্ড তার থেকে কম হারে, প্রাইস 20% বাড়লো কিন্তু ডিমান্ড বাড়তেছে লেস দ্যান 20% বা কমতেছে। আর একটা বিষয় হচ্ছে যে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ when demand curve is horizontal, অর্থাৎ আমাদের ডিমান্ড কার্ভ তো এরকম হয় কিন্তু এখানে হরাইজন্টাল, অর্থাৎ এই প্রাইসটা এখানে প্রাইস এরকম হলো, তারপরে এখানে এরকম হলো, এখানে এইটুক প্রাইস হলো এই ডিমান্ড, এইটুক প্রাইস হলো এইটুক ডিমান্ড, কিন্তু এখানে হরাইজন্টাল মানে কি, এখানে যদি প্রাইস মনে করো এখানে 8, এখানে 6, এখানে 10, তো 10 প্রাইস মানে কি এখানেও ডিমান্ড হতে পারে, এখানে হতে পারে, আবার এখানে যদি 100 হয় এখানে 200 বা এখানে 10,000 হতে পারে। কাজেই এখানে এটা একটা পারফেক্টলি ইলাস্টিক বলে। আর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড যেটা, সেটা ডিমান্ড কার্ভ আছে এরকম, প্রাইস এখানে দাও বা এখানে দাও, এটা হচ্ছে প্রাইস, এখানে 10, এখানে 20, এখানে মনে করো যে 10,000 সে ফর এক্সাম্পল, তাহলে ডিমান্ড কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটাকে আমরা বলি যে ইনইলাস্টিক ডিমান্ড, পারফেক্টলি ইনইলাস্টিক, ইনইলাস্টিক তো পারফেক্টলি। তো এই দুইটা কেস, এই কেসটা আর এই কেসটা কিন্তু অ্যাবসার্ড টাইপের, যেহেতু এটা লজিক্যালি আসে। হ্যাঁ, তো এই কার্ভটা আসলে এরকম না, মনে করে এরকম হলো এই ডিমান্ড কার্ভ, তখন এটা হলো এরকম হলো, বা এইরকম হলো, তখন খুবই ইনইলাস্টিক, এটা বোঝায়। ও না, এটা এইভাবে না, এটা এইভাবে এইভাবে একটু এইদিকে আসবে। প্রাইস যাই হোক না কেন, প্রাইস খুব বেশি চেঞ্জ হলেও ডিমান্ড খুব বেশি চেঞ্জ হচ্ছে না, এটাই। তো যাক, এটা কনসেপ্টটা তোমরা হয়তো পেয়ে গেছো। এই দুইটা এক্সট্রিম কেস আমরা এখানে এগুলো আলোচনা করব, জাস্ট এটা এর জন্য আমরা বলি যে লজিক্যালি এটা আসে, সেই জন্য আমরা এই তিনটা নিয়ে আলোচনা করি। তো ডিমান্ড কার্ভের নেচারটা আমরা দেখি এবার এগুলোর ক্ষেত্রে। এখানে দেখো, একের চেয়ে বেশি যদি হয় তখন ডিমান্ড কার্ভটা এইভাবে ফ্ল্যাটার হয়, এই যে ফ্ল্যাটার, এটা একের চেয়ে বেশি ইলাস্টিক, এটা একের চেয়ে কম একটু স্টিপার, আর এটা খুব রেগুলার ইকুয়াল টু 1। আর এটা হচ্ছে তোমার এই কেস দুটা, এটা অর্থাৎ কত নম্বর কেস, এটা হচ্ছে তোমার এটা, আর এটা 4 নম্বর কেস এবং 5 নম্বর কেস। এটা আমরা আউট অফ আওয়ার কনসিডারেশন, কারণ এটা লজিক্যালি আসে, এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। এই তিনটা নিয়ে আমরা মাথা ঘামাই, এই তিনটা। ওকে, এখন সাপ্লাই ইলাস্টিসিটি হতে পারে। সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে ডিমান্ডের জিনিস দিচ্ছি আমরা, তখন ডিমান্ডের জায়গায় সাপ্লাই হতে পারে, তখন এটাকে আমরা সাপ্লাই ইলাস্টিসিটি বলি। ঠিক আছে, জাস্ট কনসেপ্টের জন্য আমরা বলি যে ডিমান্ডের ক্ষেত্রে যদি আমরা সাপ্লাই বলি, কারণ সাপ্লাইয়ের ল অনুযায়ী বলি যে সাপ্লাই বাড়লে ডিমান্ড, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, আর প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। তো সাপ্লাইয়ের ইলাস্টিসিটি এভাবে পেতে পারে। এরপরে আসতেছে আমাদের factors affecting supply, a demand of a commodity.
ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারবা, দেখলে বুঝবা যে নাম্বার এন্ড ক্লোজনেস অফ সাবস্টিটিউট গুডস। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি 12টায় ফ্রি আছো? না স্যার। 12টায় নেই, তাহলে কবে? আজকে তো আমি একটা ক্লাস অন্যদেরকে বলছিলাম লাস্ট ক্লাস স্যার, না লাস্ট ক্লাস না, আমাদের আরো 2টা ক্লাস লাগবে এখন। আরো 2টা ক্লাস? তাহলে স্যার রবিবার দিন নিয়ে নিলে ভালো হয়, রবিবার দিন বিকালে বা সন্ধ্যায়। কবে? সানডেতে স্যার। সানডে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, সানডে তাহলে আমরা 2টা ক্লাস একসাথে নিয়ে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি আপনার কাছে রাতে ফোন দিব না স্যার, ডিটেইলস জানানোর জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা, তো এখানে দেখো যে আমরা এই ফ্যাক্টরস গুলো, এটা তোমরা একটু দেখবা কি কি ফ্যাক্টরস এখানে আছে। আমাদের আর 2টা ক্লাস লাগবে আর কি। এটা আজকে এটা তো শেষ করতে পারলাম না, আমার ম্যাথস ক্লাসটা দরকার আর কি। ম্যাথের অংশটা আমি দেখাতে পারিনি। এই নাম্বার এন্ড ক্লোজনেস অফ সাবস্টিটিউট গুডস, ওকে ঠিক আছে। এখানে নাম্বার এন্ড ক্লোজনেস অফ সাবস্টিটিউট গুডস, এটা বলতে বোঝাচ্ছে যে কমোডিটির অনেকগুলো সাবস্টিটিউট বা ক্লোজনেস বেশি, তাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড অনেক বেশি হবে। যেমন কোক, বেভারেজ গুলো, এটা অনেকগুলো সাবস্টিটিউট, এদের অনেকগুলো, এদের ইলাস্টিসিটি অনেক বেশি, কারণ একটার প্রাইস যদি কমে বা বাড়ে তাহলে অন্যগুলো এফেক্টেড হয়। একটার প্রাইস যদি কমে তাহলে দেখা যাচ্ছে অন্য 5টা থেকে বা 10টা থেকে এসে সবাই ওই একই কমোডিটি কিনতেছে, ফলে ডিমান্ড চেঞ্জটা অনেক বেশি হয়। যদি 2টা বা 3টা হতো তাহলে কিন্তু অত চেঞ্জটা আসতো না, এটাই বোঝাচ্ছে আর কি। আর নাম্বার অফ ইউজেস, মনে করো যে 2টা কমোডিটি, যার ইলাস্টিসিটি, যার ব্যবহার অনেক বেশি, সেটা অনেক বেশি ব্যবহার হয়। যেমন মনে করো তোমাদের অ্যালুমিনিয়াম এবং মনে করো যে টিন, অ্যালুমিনিয়ামের ব্যবহার অনেক বেশি, ফলে অ্যালুমিনিয়ামের যে প্রাইস কমে সব সেক্টরই তার ডিমান্ড বাড়াবে। কিন্তু টিনের ডিমান্ড প্রাইস কমলে অল্প কয়েকটা সেক্টর বাড়াবে, কাজে ওই টিনের চেয়ে অ্যালুমিনিয়ামের ইলাস্টিসিটি বেশি হবে। এক্সপেন্ডিচার অন দ্য কমোডিটি, যে টোটাল ইনকামের কত পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে ওই কমোডিটির ক্ষেত্রে, সেটা। যেমন একটা রেফ্রিজারেটরের ইলাস্টিসিটি একটা রিস্ক টু অ্যাসেট অনেক বেশি হবে, কারণ রেফ্রিজারেটর কিন্তু অনেক বেশি ইনকাম আমাদের করতে হয়। আর অ্যাডজাস্টমেন্ট টাইম বলতে যেটা, একটা কমোডিটি থেকে আরেকটা সুইচ করার যদি টাইম গ্যাপটা অনেক বেশি হয় তখন সেটা ইলাস্টিসিটি বেশি হয়। আর লেভেল অফ প্রাইস, যে প্রাইস লেভেল যদি হাই থাকে কোনো কমোডিটি তাহলে সেটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড বেশি হয়। এরপর আমরা এঙ্গেলস ল দেখবো আর এই ম্যাথসটা দেখবো। তোমাদের এটা তো দেয়া আছে, এই ম্যাথসটা দেখবো। আমরা ওই ম্যাথস তাহলে আগামীকাল আমরা কোন এক সময় আমাকে রাত্রে ফোন করো, আমরা একটা না 2টা ক্লাস নিয়ে তোমাদের এ করে দেবো। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে শেষ। কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো, নাহলে আমরা শেষ করলাম। ওকে।